নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর বিকেলের লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকের দিনের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। প্রথমত আমরা নজর রাখব পশ্চিম জেলা শিক্ষা দপ্তর ও ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক এক্সিবিশন ও মডেল ডিসপ্লে কম্পিটিশন আগরতলা তুলসীবতী স্কুলে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি হরিদুলাল আচার্য এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি বিশু দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা এক্সিবিশনের পর্ষদের পক্ষ থেকে এই বছর আমরা প্রত্যেক জেলায় পরিবেশ এনভায়রনমেন্টাল এক্সিবিশন অ্যান্ড মডেল ডিসপ্লে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করেছি এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম 30টা স্কুল পার্টিসিপেট করেছে। তার থেকে বেস্ট 5 স্কুলস সিলেক্ট হয়েছে এবং সবগুলি ডিস্ট্রিক্টেরই এক্সিবিশন শেষ। এটা লাস্ট এক্সিবিশন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যে বেস্ট 5 মডেল সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমরা খুব সহজেই আমরা একটা স্টেট লেভেল এক্সিবিশন করবো। এখানে সবগুলি সিলেক্টেড মডেল প্লাস যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে টেকনিক্যাল কলেজগুলি আছে ওইখানে তাদের বিভিন্ন সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভিটি ওরা ডিসপ্লে করবেন এবং সেই স্টেট লেভেল প্রোগ্রামটা খুব সহজেই হবে। এবং যেটা মূল ভাবনা ছিল এই এনভায়রনমেন্টাল এক্সিবিশনের সেটা হচ্ছে যে অ্যাডপশন অফ অ্যাফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল লাইফস্টাইল ফর গ্রিনার ত্রিপুরা। এটা ছিল মূল ভাবনা এবং মূল ভাবনার অন্তর্গত অনেকগুলি সাবথিম ছিল, যেমন ওয়েস্ট টু অয়েল, মানে আবর্জনা থেকে কীভাবে সম্পদ তৈরি করা যায়, কীভাবে এনার্জি সেভ করা যায়, কীভাবে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল, কীভাবে স্কুল স্টুডেন্টরা কীভাবে ইনোভেটিভ আইডিয়া দিতে পারে, মানে আমাদের সাস্টেনেবল লাইফস্টাইল, আমাদের সবুজ ত্রিপুরাকে সবুজ এবং দূষণমুক্ত রাখার জন্য ইনোভেটিভ এনভায়রনমেন্টাল যে কনসেপ্ট স্টুডেন্ট কমিউনিটি থেকে আসা, সেটাই আমাদের এই এনভায়রনমেন্টাল এক্সিবিশন করার মূল উদ্দেশ্য। এবং আমরা আশা করছি যে প্রত্যেকটা জেলা থেকে যে বেস্ট 5 মডেল এসছে সেটা থেকে আমরা একটা ভালো কিছু আমরা পেতে পারি, যেটা আমাদের রাজ্যকে পরিবেশ দূষণমুক্ত এবং সবুজ রাখার জন্য অনেকটাই। ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি পাম্প অপারেটর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। আমরা আজকে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমরা আরবান ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি। আমাদের দাবি শোনা হচ্ছে 10 দফা। এর মূল কথা হলো গত 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, যারা জলসেচে যুক্ত পাম্প অফ ওয়াটার এবং যারা পানীয় জলের ক্ষেত্রে পাম্প অফ ওয়াটার, তাদের যে এখন মজুরি আছে তা বৃদ্ধি করা হবে। বৃদ্ধির যে পরিমাণ তাও এতে নোটিশে দিয়ে দেওয়া হচ্ছে। এ হচ্ছে অর্ডার। এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে। এতে বলা হয়েছে যারা 5,110 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,500, যারা 4,710 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,000। এই অর্ডারটা বেরিয়েছে ডিসেম্বর 2022। আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে। আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে, আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতের ব্লকগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয়। যেইগুলি আমাদের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত আছে রাজ্যে, এখানেও এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। আমরা আজকে যাচ্ছি আরবান ডিরেক্টরের কাছে, এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারের, এটা কার্যকরী করতে হবে। শ্রমিকদের বঞ্চনা করা, অবহেলা করা চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মজুরি যে বৃদ্ধি করা, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে এটা সরকার করছে না। আমরা গোটা দেশে সিআইটিইউ দাবি তুলছে, আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রমক্ষেত্রে মজুরি 26,000 টাকা করতে হবে, এই দাবি আমরা করছি। শ্রমিকরা যে কাজ করছে অপারেটর, পাম্প অপারেটর, দুইটা ক্ষেত্রেই এরা কোনো খাতা নেই সই করার জন্য। এই খাতার ব্যবস্থা, সই করার ব্যবস্থা করতে হবে। এদের যে বিভিন্ন পাম্পগুলি নষ্ট আছে পাম্পগুলি ঠিক করতে হবে এবং তাদের জন্য সরঞ্জাম, যে প্যানেল বোর্ড আছে ইলেকট্রিকের, প্যানেল বোর্ডে ধরতে গেলে পরে এটা
কতগুলি জিনিস আছে এগুলি ব্যবহার করতে হয় শ্রমিকদের, এগুলি সরকার থেকে দেওয়া হচ্ছে না। কোনো সরঞ্জাম পায় না শ্রমিকরা, এরা জীবন বাজি রেখে কাজ করছে। কাজের ক্ষেত্রে দেখা যায় যে এরা 8 ঘন্টা না 8 ঘন্টা বেশি কাজ করায়। আমরা দাবি হচ্ছে 8 ঘন্টা বেশি কাজ করালে যদি শ্রমিক রাজি করাক, কিন্তু এই বেশি যে কাজ করছে 8 ঘন্টা বেশি, এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে। এটা মজুরি দেয় না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে কিন্তু 8 ঘন্টা পয়সা তাদেরকে দেওয়া হয়। এটা চলবে না, এটা শোষণ, এটা বন্ধ করতে হবে। আমরা বলছি এই রাজ্যে 18 সালের পর, এই যে আমাদের রাজ্যে সরকারের পালাবদলের পর, বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে যেখানে অপারেটরদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে। এরা এখনও অনেকে পয়সা পায়, পয়সাও দেয়নি। এই ছাঁটাই করা অবৈধভাবে বেআইনিভাবে ছাঁটাই করা পাম্প অপারেটর তাদেরকে নিয়োগ করতে হবে। এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে যেখানে আমাদের পাম্পগুলি নষ্ট, এগুলি মেরামত করো, এগুলি ঠিকঠাক করো, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। পাম্প অপারেটর যারা আছে তাদের শোষণ বন্ধ করো। রাজ্যের শ্রমিকদের উপর প্রচণ্ড জোর জুলুম হচ্ছে। সরকার শ্রমিকের জন্য ভাবছে না, সরকার উদাসীন, শ্রমিক স্বার্থবিরোধী সরকার। এরা তো এখানে তাড়াশাই চালাচ্ছে রাজ্য সরকার, স্বৈরাচারী কাজায় শ্রমিকদের উপর জোর জুলুম, চাঁদা আদায়, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, মজুরি বাড়াচ্ছে না, মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকরী করছে না। এগুলি চলতে পারে না। এগুলি বামফ্রন্ট সরকার আমলে ছিল না, যা এই সরকার 6 বছর আমলে চলছে। এগুলি বন্ধ করে শ্রমিকদের স্বার্থে নীতি গ্রহণ করতে হবে। তার সাথে মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে 27 জুন থেকে 3রা জুলাই সপ্তাহব্যাপী সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসাবে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য কমিটি। আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট, এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে 4 জুন, যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল, সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। যে সর্বোচ্চ নম্বর 720 পেয়েছে 667 জন, এর মধ্যে একই সেন্টারে 6 জন ছাত্র 720 পেয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা ফল প্রকাশ বাতিল করে নাই, কিন্তু নিট পিজির যে পরীক্ষা, এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে। কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই। তাই আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষব্যাপী এই যে সর্বভারতীয় এই যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হবে, এদেশের গরিব মেহনতি মানুষের চিকিৎসা করবে, মানুষের বাঁচা মরার যেখানে প্রশ্ন জড়িত, সেই ডাক্তারি পরীক্ষায় যদি এত ব্যাপক কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? গরিব ঘরের যে শিক্ষিত, যারা কোয়ালিফাইড, যারা কোয়ালিটি আছে, গুণ আছে, তারা মেধাসম্পন্ন, তারা ডাক্তারি পড়তে পারবে না। অথচ এই যে পয়সার বিনিময়ে যারা ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তারি পড়ে আসবে এবং তারা আমাদের পরিষেবা কী দেবে? তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি 27 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা সেভ এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। ধন্যবাদ। আপনারা জানেন অতিবৃষ্টিতে মাটির ঘর ধসে পড়ে মৃত্যু স্বামী স্ত্রীর, আশঙ্কাজনক 2 মাসের শিশু। ঘটনা মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলিপাড়ায়। তাদের নাম জোমা তাঁতি, বয়স 26 এবং রাজেন তাঁতি, বয়স 35। একটু রাত্রে ভাত খাওয়া ঘুমানোর পরে রাত্রে 12টা 12:30 বাজে, তো বৃষ্টি তো বেশি কালকে
বৃষ্টির কারণে যে তারা যে ঘর ছিল টিনের ঘরের পাশে একটা মাটির আবার যে আগের যে ঘরটি এদিকে আসছিল সাতটা ঘর, কিছু জায়গা ভেঙে গেছে আর কিছু জায়গা আসছিল। পুরোপুরি ঘরটা ছিল সাতটা ঘর। তো রাত্রে 12:30টার দিকে যে হঠাৎ করে এই পুরা ধস ভাঙ্গিয়া এই তারার উপরে বসে টিনের ঘরের উপর করার পরে তারা খাট নিচে একদম মাটির নিচে চাপা হয়ে গেছে। চাপার পরে আমরা সবাই মিলে 10-15 মিনিটের ভিতরে তাদের ভার করছি। শুধু একজনেই যে বড় 13 বছরের মেয়েরা তাই নিয়ে মা করে চিলাইছে, আর যে ছোট্ট শিশুরা তাইও আছে, আর তাই বাবাও ছিল। আর যে আমার বদি, এই বদিটা তো জায়গাতেই মোটামুটি শিশুর কোটে মাটিটাটি ভার করে ওরা তুললা। তারা কি ঘুমানো অবস্থা ছিল? ঘুমানো অবস্থা। টাইমটা কত হইবে? 12:30। এরপরে আপনারা কি করছেন? আমার তো লগেই তার বাড়ির লগে, তো দূরে এসেছি। দূরে যাওয়ার পরে দেখছি এই অবস্থা। এই তারপরে মাটির সহায়া তারপর 6 জনে ভাগ করে রানীবাজার হসপিটাল নিয়েছি। রানীবাজার হসপিটালতে আমরা জীবিত ফাটাইছি। কি নাম তারা? এই ভাইয়ের নাম হয়েছে প্রাণেশ তাঁতি, আর এখানে যে বউ এই ঝুমা তাঁতি, আর যে 13 বছর মেয়েরা এটার নাম হচ্ছে রিয়া তাঁতি, আর ছোট্ট যে 3 মাসের আবু এটা হচ্ছে পিউ তাঁতি। তারা দুজনের অবস্থা এখন কীরকম? তারা অবস্থা রাত্রেই একজন মারা গেছে, না যারা বাচ্চারা যারা ছিল যা একটা মোটামুটি সুস্থ। যে বড় মেয়েরা এখানে ডিসকাস করে ছাড়িয়ে দিচ্ছে, আর যে ছোটরা 3 মাসের মিশন আছে আইসি রুমে। তুই এরপরে আপনারা ফায়ার সার্ভিস থেকে কি খবর ফায়ার দিচ্ছে? সার্ভিসে ফোন করা হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিসরা আইসে না। ফায়ার সার্ভিসে ফোন করেছিল না, ফায়ার সার্ভিস ফোন করছে, তারা এতটা ইয়ে হয়েছে না, আইসে না। না হওয়ার পরে আমরা গাড়ি আসলো লগ তুললা নাহলে বসছি রানীবাজার লিখে। বুধবার ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে 2024 সালে রিভিউ রেজাল্ট এবং ছাত্রছাত্রীদের বছর বাঁচাও অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এবার মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল 2042 জন। তার ভেতরে 745 জনের ফল পরিবর্তিত হয়েছে। তার ভেতর পাশ করে গেছে 21 জন এবং এই ফলাফলে 2 বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য 7 জন মনোনীত হয়েছে। উচ্চ মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল 1385 জন। তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জনে। যদিও তার ভেতরে একজনও পাশ করতে পারেনি, বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে। যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছর জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে, যা কিছুদিনের ভিতরে দিনক্ষণ ঘোষণা করা হবে বলেই তিনি জানান। আপনারা যারা বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবার 2024 সালে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট 2042 জন, 2042। তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে 747 জনের। তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে 21 জন। যারা ফেল ছিল আফটার রিভিউ পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে, মানে দুটো বিষয়ে ফেল আছে এখন, যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে 7 জন। এ হলো মাধ্যমিকের। টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে 2042, রেজাল্ট পরিবর্তন হয়েছে 747, আর ফেল থেকে পাশ করেছে 21 জন, আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে চলে গেছে অনলি 7, শুধু 7 জন। আর দ্বাদশ শ্রেণীতে +2 স্টেজ হায়ার সেকেন্ডারি 12-এর রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1385, তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জন, 510। আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না। যারা ফেল করেছিল রিভিউর পরেও 12-এর রেজাল্টে কেউ আর পাশ করেনি। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে, মানে দুটো, হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে, এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন। তো 12-এর অ্যাকচুয়ালি আমাদের
1385-র মধ্যে 510 জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে, কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি, যারা ফেলিয়ে রয়ে গেছে। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে এসছে শুধু একজন। আর এছাড়া এ হলো আমাদের মাধ্যমিক এবং 12-এর রেজাল্ট। এছাড়া আমরা আজকে এখানে বলেছিলাম আরেকটা বছর বাঁচাও পরীক্ষার তারিখ ইত্যাদি ঘোষণা করব। আমি একটু অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে ওই আমাদের বছর বাঁচাও রেজাল্ট মানে পরীক্ষার আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল 11 জন বাংলাদেশি নাগরিক, মহিলা 9 জন, সঙ্গে তাদের বাচ্চা, পুরুষ 2 জন আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়। হ্যাঁ, আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডাবা থেকে, মধুপুর থানার আন্ডারে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরো কি বেরিয়ে আসে তাদের কাছ থেকে। তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। তারা তো এখনো বলছে না, তবে আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3, 11, 33 3 দিনে হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকের বাছাই করা সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলি। এখনকার মতো আমাদের এই বিকেলের বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।